নমস্কার। এখন খবর নিয়ে আমি অনুপম আপনাদের মুখোমুখি। আজ ঠিক এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে রীতিমতো আলোচনা চলছে, চর্চা চলছে, তা হচ্ছে সাংসদদের সাসপেন্ড করা। অভূতপূর্ব ঘটনা, একজন নয়, এখনো পর্যন্ত ৭৮ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। শীতকালীন অধিবেশন চলছে যে সময়, সে সময় ৭৮ জন সাংসদ সাসপেন্ড হয়ে গেল। ঠিক এই বিষয়টাকে কেন্দ্র করেই আজ সারাদিন তোলপাড় ছিল লোকসভা এবং রাজ্যসভাও। সারাদিন সাংসদরা রীতিমতো তাদের ক্ষোভ বিক্ষোভ উগরে দিয়েছে। কেন? তার কারণ গত কয়েকদিন আগে সংসদ ভবনে ঢুকে পড়েছিল কিছু অপরিচিত, এবং সেটাকে কেন্দ্র করে বারবার অভিযোগ উঠেছিল বর্তমান কেন্দ্রীয় সরকারের সংসদ ভবনে যে নিরাপত্তার ব্যবস্থা করেছে তাতে অনেক ফাঁকফোকর থেকে গেছে। কেন এতটা ফাঁকফোকর থাকবে? কি করে ঢুকে পড়তে পারলো? এবং এখনো পর্যন্ত কেন যার ডিজিটাল ভিজিটিং কার্ড নিয়ে ঢুকে পড়েছিল সংসদ ভবনের ভেতরে অজ্ঞাত পরিচয় কেউ, তাকে কেন জিজ্ঞাসা করা হলো না? এই বিষয়টা নিয়ে শোরগোল পড়েছিল সংসদ ভবনের ভিতরে। সংসদ ভবনে এবং বাইরে বারবার বিরোধী দলের সাংসদরা এটা নিয়ে প্রশ্ন করতে শুরু করেন। তারা জানতে চান কেন এই ধরনের ঘটনা ঘটল, এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তার বিবৃতি দাবি তুলে রীতিমতো হই হট্টগোল করে সাংসদরা। গত কয়েকদিন ধরে এই সাসপেন্ড করবার প্রক্রিয়াটা চলছিল। আজ একেবারে সমস্ত উদাহরণ টপকে গেছে, সমস্ত উদাহরণের ঊর্ধ্বে ৭৮ জন সাংসদ, এখনো পর্যন্ত যা খবর তাতে ৭৮ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। লোকসভায় কংগ্রেসের বিরোধী নেতা, কংগ্রেসের যিনি নেতা অধীর চৌধুরীকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে তৃণমূল কংগ্রেসের ১১ জন সাংসদকে। আজকের খবর, এর আগেও একাধিক জনকে সাসপেন্ড করা হয়েছিল। সব মিলিয়ে সংখ্যাটা ৭৮ জনকে সাসপেন্ড করা হয়েছে। কি দাবি ছিল এই বিরোধীদের? দাবি ছিল যে ঘটনা সংসদ ভবনে ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ বিবৃতি দেবেন সরকার পক্ষ, এটা দাবি। কেন এমনটা ঘটলো, কেন এমনটা ঘটতে পারলো, সেটা নিয়ে এরা দাবি তুলেছিলেন। সরকার পক্ষ থেকে এখনো পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো বিবৃতি পাওয়া যায়নি। ইতিমধ্যেই যা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী গতকাল বলেছিলেন যে গোটা বিষয়টা যেটা হয়েছে আমাদের তদন্ত করে দেখতে হবে, কারা ঢুকে পড়েছিলেন, কোন উদ্দেশ্যে ঢুকে পড়েছিলেন, সমস্ত ঠিক আছে। আমরা বলছি এই বিষয়টা নিয়ে তদন্ত করতে হবে, তদন্তে কি বেরিয়ে এলো সেটাও আমরা দেখব। কিন্তু প্রশ্ন হচ্ছে কি করে ঢুকে পড়তে পারলো? কাউকে দায়িত্ব নিতে হবে তো, কাউকে তো বলতে হবে এখানে ফাঁকফোকরটা থেকে গেছিল। সেই প্রশ্নেই আবারও সরব হয়েছিল বিরোধীরা। বিরোধী সাংসদরা রীতিমতো দাবি হই হট্টগোল শুরু করে, এবং শাসক পক্ষের থেকে যেটা বলা হচ্ছে যে এটা নাকি অসংসদীয়, সংসদে এইরকম আচরণ করা যায় না। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং রাজ্যসভার যিনি চেয়ারম্যান সেই জগদীপ ধনকর ইতিমধ্যেই একের পর এক সংসদের সাসপেন্ড করে দিতে শুরু করেছেন। ৭৮ জন, আমরা জানি না এরপরে আরো কতজন হবে। তাহলে কি আমাদের প্রশ্ন যে তাহলে কি বিরোধীদের কণ্ঠ রোধ করবার চেষ্টা করা হচ্ছে? এমনটাই অভিযোগ করেছে আজ বিরোধী যারা সাসপেন্ড হয়েছে সেই সাংসদরা। তাদের দাবি বর্তমান কেন্দ্রীয় শাসক দল কোনো রকম প্রশ্ন শুনতে চায় না, প্রশ্ন করা যাবে না। তাদের বিরুদ্ধে কোনো কথা বললেই তারা শাস্তির খড়গ নামিয়ে নিয়ে আসে। শাস্তির খড়গকে দিয়ে সমস্ত কিছুকে চুপ করিয়ে দেওয়া একটা রীতিতে পরিণত করেছে বর্তমান কেন্দ্রীয় শাসক দল, এবং তাদের সহযোগী হচ্ছে কারা? অভিযোগ উঠছে যে লোকসভার যিনি অধ্যক্ষ তার তো নিরপেক্ষ থাকার কথা, তিনি তো সব দিক বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেবেন। তার ওই চেয়ারটা তো কোনো দলের চেয়ার নয়। একই রকম রাজ্যসভার চেয়ারম্যান, তার চেয়ারটাও তো দলের চেয়ার নয়। এই বিষয়টাকে কোথাও হারিয়ে যাচ্ছে, কোথাও কি হারিয়ে যাচ্ছে যে লোকসভার অধ্যক্ষকে যে আচরণ করা উচিত সেই আচরণ তিনি করতে পারছেন কি? আমরা একই প্রশ্ন তুলছি রাজ্যসভার যিনি চেয়ারম্যান তার প্রসঙ্গেও। সব মিলিয়ে আজকে যা ঘটলো তা কিন্তু নজিরবিহীন, অভূতপূর্ব। এর আগে ভারতীয় সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি। ৭৮ জন, এবং সংখ্যাটা আরও কিছু পরে হয়তো আরও বেড়ে যাবে, ১০০ জন সাংসদ হয়ে যাবে। প্রতিবাদ করলে
সঠিক তথ্য জানতে চাইবার দাবিতে সোচ্চার হলেই তাকে সাসপেন্ড করতে হবে, বলা হবে অসংসদীয় আচরণ করছেন। এই প্রশ্নটা কিন্তু উঠে গেল। প্রশ্নটা এই কারণে উঠে গেল যে বারবার আমরা শুনেছি বর্তমান কেন্দ্রীয় শাসক দল বারবার এমনটাও দাবি করেছে যে গোটা দেশে কংগ্রেস মুক্ত একটা পরিচালনা ব্যবস্থা তারা চান। কংগ্রেস মানে বিরোধী, তারা তো কংগ্রেসকে বিরোধী হিসেবেই দেখতে চান। সেই সূত্রে কংগ্রেসকে বিরোধী শূন্য করে দেওয়া, অর্থাৎ মুক্ত করে দেওয়া, এরপরে হয়তো অন্য বিরোধীরা মুক্ত করে দেওয়া হবে। তাহলে সংসদে আর বিরোধী পক্ষ থাকবে না। বিরোধী পক্ষ না থাকলে গণতন্ত্র থাকে? আমাদের প্রশ্ন। গণতন্ত্রে তো বিরোধী স্বরটাই মুখ্য। বর্তমান যিনি প্রধানমন্ত্রী, বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান লোকসভার অধ্যক্ষ, রাজ্যসভার চেয়ারম্যান, তারা জানেন তো যে বিরোধী পক্ষের কথা শোনা, বিরোধী পক্ষের কথাকে মান্যতা দেওয়া গণতন্ত্রের অন্যতম শর্ত। এই শর্তটা তারা মানছেন তো? আজ তুমুল হট্টগোল হয়েছে লোকসভা জুড়ে। লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে সাসপেন্ড করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায় সাসপেন্ড হয়েছেন। এছাড়াও একাধিক বিরোধী সাংসদরা সাসপেন্ড হয়ে গেছেন। সংখ্যাটা আবারও বলছি, এখনো পর্যন্ত ৭৮। গত কয়েকদিন এই ধারাবাহিকতা চলছে। একের পর এক সাংসদদের বরখাস্ত করা হচ্ছে শীতকালীন অধিবেশন থেকে। আমাদের প্রশ্ন, এই বরখাস্তের প্রক্রিয়াটা কি খুব গণতান্ত্রিক? ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে যে গণতন্ত্রের কণ্ঠরোধ করবার চেষ্টা করছে বর্তমান শাসক দল। সেই প্রশ্নটা কি খুব জোরদার হচ্ছে না এই সাসপেনশনের যে অর্ডার ক্রমাগত আসছে তা থেকে? আমাদের প্রশ্ন থাকছে, প্রশ্ন তুলতেই হবে। আবারও আমি ছবিটা দেখাতে বলবো, সমস্ত সংসদ ভবনের ছবিটা। সংসদ ভবনে বিতর্ক চলছে এবং চেয়ারম্যান, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে দেখা যাচ্ছিল, আমি ওম বিড়লাকে দেখা যাচ্ছে এবং ওম বিড়লাকেও দেখা যাচ্ছে, লোকসভার চেয়ারম্যান। তাদের বক্তব্য, তারা সভা পরিচালনা করতে পারছেন না। কেন পারছেন না সভা পরিচালনা করতে? কারণ তাদের অভিমত হচ্ছে বিরোধী পক্ষের সাংসদরা সংসদীয় আচরণ করছে না। সংসদরা যদি সংসদীয় আচরণ না করে তাহলে তারা সভা পরিচালনা করবেন কিভাবে? এই দাবিতেই আজকে সংসদ কিছু সময়ের পর চলবার পরেই বন্ধ করে দেওয়া হয় এবং একাধিক সাংসদকে সাসপেন্ড করা হয়। শীতকালীন অধিবেশনকে স্তব্ধ করে দেওয়া হয়। শীতকালীন অধিবেশন যে অবস্থায় দাঁড়িয়েছে তাতে শীতকালীন অধিবেশনের আর কোনো তাৎপর্য থাকছে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে। সামনে লোকসভা নির্বাচন, এটাই হয়তো শেষ লোকসভার অধিবেশন বসেছিল, শীতকালীন অধিবেশন। এরপরে আমরা লোকসভার নির্বাচনে যাব। কি দিচ্ছেন এই সাংসদরা? আমরা প্রশ্ন তুলব না? সংসদ ভবন তো আসলে আলাপ আলোচনার জায়গা, যেখানে দেশের মানুষের কোন কোন সমস্যা রয়েছে, কোন কোন বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে, আইন তৈরি হবে, সেইগুলো গভীরভাবে আলোচনা করবার বিষয়। আর সংসদ ভবনে কি হচ্ছে? যা হচ্ছে তাকে সত্যি সাধারণ মানুষের পক্ষে খুব একটা স্বস্তিজনক, সাধারণ মানুষের স্বার্থে কিছু হচ্ছে? এই প্রশ্নগুলো বারবার করে উঠছে। প্রশ্নগুলো উঠছে কারণ আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় যা যা ঘটছে তা গণতন্ত্রের পক্ষে আদৌ সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই। আপনাদের আবারও জানি, সংসদের কণ্ঠ রোধ করবার অভিযোগ উঠেছে, সাংসদদের কণ্ঠ রোধ করা হচ্ছে, এই অভিযোগ তুলেছে বিরোধীরা। কেন এই অভিযোগ তারা তুলেছেন? অভিযোগ তুলেছেন এই কারণে যে এখনো পর্যন্ত শীতকালীন অধিবেশনে, এবারের শীতকালীন অধিবেশনে লোকসভার মোট ৭৮ জন বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তারা আর শীতকালীন অধিবেশনে অংশগ্রহণ করতে পারবেন না। কি অভিযোগে? অভিযোগ তাদের আচরণ সংসদীয় ছিল না, অর্থাৎ সংসদের যে রীতিনীতি মেনে আলাপ আলোচনা করতে হয়, তর্ক করতে হয়, সেটা তারা মানেননি। কি অভিযোগ? এই অভিযোগের ভিত্তিতে তাদের সাসপেন্ড করে দেওয়া হয়েছে। উল্টো দিকে যারা সাসপেন্ড হলেন তারা কি অভিযোগ করছেন? তারা শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করছে, শাসক দলের হয়ে কাজ করছে লোকসভার অধ্যক্ষ এবং রাজ্যসভার চেয়ারম্যান। তারা শাসক দলের পক্ষ নিয়ে কাজ করছে। শাসক দলের পক্ষ নিয়ে কাজ করছেন বলেই তারা প্রশ্ন তুলতে দিচ্ছেন না। প্রশ্ন তুললেই তাদের মনে হচ্ছে গোটা বিষয়টা অসংসদীয়। এই অসংসদীয় হেতুতে সাংসদদের সাসপেন্ড করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, তাহলে সংসদ ভবনে কাদের নিয়ে আলোচনা হবে? যদি বিরোধীরা না থাকে, যদি বিরোধীরা অনুপস্থিত থাকে, তাহলে কাদের নিয়ে আলোচনা হবে? কোনো আইন যদি পাশ করবার দরকার হয় কিভাবে হবে? একতরফাভাবে হয়ে যাবে। ধরুন কোনো গুরুত্বপূর্ণ আইন যদি এই মুহূর্তে পাশ হয়, তাহলে
বিরোধীরা অনুপস্থিত, তারা সাসপেন্ড হয়ে গেছে, ফলে যে কোনো আইন পাশ করিয়ে নেওয়া সরকারের পক্ষে সহজ হবে। আমাদের সংশয়, আমাদের সন্দেহ, সাধারণ নাগরিক হিসেবে আমাদের এই সন্দেহ, তাহলে কি তেমনটাই হতে যাচ্ছে? কোনো গুরুত্বপূর্ণ আইন কি এই সভায় পাশ করিয়ে নেবে? আমরা কিন্তু সেই বিষয়টির উপরে লক্ষ্য রাখবো। যারা সাসপেন্ড হয়েছেন তাদের পক্ষ থেকে ইতিমধ্যেই তাদের কণ্ঠ রোধ করবার অভিযোগ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তিনি প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি জানিয়েছেন যে তার সৌভাগ্য 7 বার সাংসদ ছিলেন তিনি, এই সময় তিনি সাংসদ নন। এইভাবে সাসপেন্ড হলে তার খুবই সম্মানে লাগতো বলে তার অভিমত। তিনি বলেছেন যে আমি সৌভাগ্যবান যে এই সময় আমি লোকসভার সাংসদ নই। অধীর রঞ্জন চৌধুরী তিনি তার প্রতিক্রিয়ায় বলেছেন যে শাসক দল, বর্তমান কেন্দ্রীয় সরকার তার কোনো সমালোচনা শুনতে চাইছেন না বলেই এইভাবে গায়ে জোরে সাংসদদের সাসপেন্ড করা হচ্ছে। আমাদের বক্তব্য, যেভাবে সাসপেন্ড করা হচ্ছে তার একটা এখতিয়ার তো থাকবে, আইনগত ভিত্তি থাকবে। তো অধ্যক্ষ কিংবা রাজ্যসভার চেয়ারম্যান যা নির্ধারণ করে দিচ্ছেন সেটাই কি আইনের ঊর্ধ্বে? আমরা এই বিষয়ে আইনি বিশেষজ্ঞ যারা, তাদের সাথেও কথা বলবার প্রয়াস করব, চেষ্টা করব। কিছু পরে হয়তো সে বিষয়ে আমরা আমাদের কারোর প্রতিক্রিয়া নিয়ে হাজির হব। কিন্তু যেটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, যে ঘটনা মাত্র কয়েকদিন আগে ঘটেছে, অজ্ঞাত পরিচয় কেউ ঢুকে পড়েছিলেন এবং তারা কিছু প্রশ্ন তুলেছিলেন, সেই প্রশ্নকে নিয়ে শোরগোল হয়। প্রশ্ন হচ্ছে, এত নিরাপত্তা বেষ্টনী, ত্রিস্তর থেকে 5ম স্তরীয় নিরাপত্তা বেষ্টনী, সেটা ভেদ করে কি করে ঢুকে পড়লেন অজ্ঞাত পরিচয়? এই দায় কাউকে তো নিতে হবে। কেন্দ্রীয় সরকারের কোন জায়গায় কোথায় ফাঁক থেকে গেছিল সেটা চিহ্নিত করতে হবে। আর চিহ্নিত করবার দায় তো সাংসদদের। যারা প্রশ্ন তুলছেন তারা তো এই বিষয়গুলো জানতে চাইছেন, এই বিষয়ে জবাব দেবার দায় তো সরকারের আছে। আমরা প্রশ্ন তুলতে চাইছি, এই দায়টা কি সরকার এড়িয়ে যেতে চাইছে? বর্তমান কেন্দ্রীয় সরকার এই বিষয়টা ভাবুক, ভালো করে ভাবুক, ভাবতে হবে। কারণ গোটা বিষয়টা যেখানে এসে দাঁড়িয়েছে সেটা নিরাপত্তার প্রশ্ন। আমাদের সংসদ ভবন, যেটার নিরাপত্তার জন্য দেশের আপামর সাধারণ নাগরিক তার ট্যাক্সের পয়সা ব্যয় করেন। আমি এর আগেও বলেছি, আবারও বলছি, যে মানুষেরা খিদে নিয়ে ঘুমোতে যান তারাও ট্যাক্সের পয়সা ব্যয় করেন দেশের সংসদ ভবনের নিরাপত্তার জন্য। তাদের জানবার অধিকার আছে। আর সেই অধিকার যদি কোনোভাবে খর্ব করা হয়, সেই অধিকারের কণ্ঠ রোধ করা যদি হয়, তাহলে নিয়ে প্রশ্ন থাকবে। যেভাবে সাংসদদের সাসপেন্ড করা হলো তা এক কথায় অভূতপূর্ব। ভারতের সংসদের গণতন্ত্রের ইতিহাসে, ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। এতজন সাংসদকে একদিনে এইভাবে সাসপেন্ড করা, এটা এর আগে ঘটেনি। বারবার বিরোধীরা যে অভিযোগ করছে বর্তমান কেন্দ্রীয় শাসকদের মধ্যে একটা স্বৈরাচারী মানসিকতা দেখা যাচ্ছে, সেই স্বৈরাচারী মানসিকতার প্রকাশ বলে বিরোধীরা ইতিমধ্যেই অভিযোগ জানাতে শুরু করেছেন। তারা বলছেন এই আচরণ যদি চলে ভারতের গণতন্ত্রের জন্য সেটা খুব বিপদ। আমরা সাধারণ নাগরিক এবং আমরা সংবাদ মাধ্যমের পক্ষ থেকেও এই বিষয়টা লক্ষ্য রাখবো। কারণ সংবাদ মাধ্যমকে বলা হয় 4th পিলার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের 4র্থ স্তম্ভ। আমাদের দায়িত্ব আমাদের গণতন্ত্র কোথাও দুর্বল হয়ে পড়ছে কিনা, আমাদের গণতন্ত্রকে কোথাও দুর্বল করবার প্রয়াস হচ্ছে কিনা তার উপরে নজরদারি রাখার। যেভাবে সাংসদদের সাসপেন্ড করা হলো, যেভাবে আইনসভাকে একমুখী করে তোলবার প্রয়াস হচ্ছে, তা নিয়ে আমাদের কিন্তু আশঙ্কা আছে, আমাদের উদ্বেগ আছে। আমরা সেই উদ্বেগের প্রাথমিক প্রতিক্রিয়াটা জানিয়ে রাখলাম। এরপরে প্রশ্ন আবারও তুলব। এই প্রশ্ন তোলাটা খুব স্বাভাবিক। যদি অসংসদীয় আচরণ কেউ করে থাকেন অবশ্যই তাকে সাসপেন্ড করা যায়, কিন্তু একসাথে এতজন সাংসদ বারবার প্রশ্ন করবার অপরাধে সাসপেন্ড করা হবে, তাহলে লোকসভার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় আলাপ আলোচনা, তর্ক বিতর্ক, আইন পাশ হবে কি নিয়ে, এই প্রশ্নটা আমাদের থাকছে। আজ আবারও বলছি, গণতন্ত্রের জন্য খুব সুখের দিন নয়। যেভাবে সংসদের 78 জন, এখনো পর্যন্ত খবর সংখ্যাটা আরও বাড়তে পারে, 78 জনকে সাসপেন্ড করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে গণতন্ত্রের পক্ষে এটা খুব শুভ ইঙ্গিত নয়। আমাদের দেশের গণতন্ত্রের যারা রক্ষাকর্তা, মাননীয় অধ্যক্ষ এবং রাজ্যসভার চেয়ারম্যান, এটা মাথায় রাখছেন তো? আমরা সরাসরি তাদের কাছে এই প্রশ্নটাও রাখছি, মাথায় রাখুন, ভারত গণতান্ত্রিক দেশ। গণতন্ত্রের উপরে আঘাত আসলে আমরা কিন্তু প্রশ্ন তুলবই।
ফোর্থ পিলার অফ ডেমোক্রেসিকে কবজা করবার একটা প্রয়াস ইতিমধ্যে শুরু হয়েছে। অনেকেরই অভিযোগ, আমরা জানি সেটা, সংবাদ মাধ্যমের ভিতরে থেকে আমরা সেটাও জানি, কিন্তু কেউ কেউ তো থাকেন যারা অন্য স্বরে বা অন্য সুরে বেজে উঠতে চান। আমরা গণতন্ত্রের উপরে কোনো আঘাত আসলে তা নিয়ে প্রশ্ন করব, বারবার প্রশ্ন করব, কারণ শির দ্বারাটা এখনও সোজা রাখার প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি। এখন খবর এই পর্যন্তই। খবরের শুধু খবর নয়, খবরের ভিতরে কি আছে তার ইঙ্গিত, তার পর্যালোচনা, তার বিশ্লেষণও এই পর্যায়ে আমরা করে থাকি। সেই বিশ্লেষণটাই আজকে উপস্থিত করলাম। আবারও এই সংক্রান্ত কোনো আপডেট থাকলে আপনাদের কাছে নিয়ে আসব। এখন খবরের পরেই কিছু সময়ের মধ্যে আমরা শুরু করব অনুপম লাইভ। আজ অনুপম লাইভ ধর্মকে ব্যবহার করছেন সমস্ত রাজনৈতিক দল। ধর্ম আর রাজনীতির ব্যবধানকে থাকবে এই নিয়ে আজ অনুপম লাইভ, 1 ঘন্টার অনুপম লাইভ। আর 24 আওয়ার্স টিভিতে আমরা একটু ব্যতিক্রমী অন্যভাবে খবরকে সাজাবার প্রয়াস করছি, অন্যভাবে দেখার চেষ্টা, অন্যভাবে বোঝার চেষ্টা। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে 24 আওয়ার্স টিভির পর্দায় চোখ রাখুন, দেখুন খবরের অন্যরকম স্বাদ, দিনরাত খবরের সহজ পাঠ।